2012 সালের 1 জুন একজন মহিলা তামিলনাড়ুর একটি ছোট গ্রামের থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আমার স্বামী শঙ্কর এবং আমার মেয়ে লাবণ্যা 2008 সালের ডিসেম্বর থেকে অর্থাৎ 4 বছর ধরে নিখোঁজ। আমি ভেবেছিলাম তারা হয়তো হারিয়ে গেছে, কিন্তু এখন আমি জানতে পেরেছি তাদের হত্যা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসা করে, এতদিন পর কেন এখন এলেন? মহিলা উত্তর দেন, আমি সম্প্রতি একটি সাপ্তাহিক টিভি শো দেখছিলাম যেখানে একজন অজান্তে হত্যার কথা বলে ফেলে। পুলিশ প্রথমে হতবাক হয়, তারা ভেবেছিল এটি হয়তো শোয়ের স্ক্রিপ্টের অংশ, কিন্তু তদন্ত শুরু করতেই একটি অন্ধকার সত্য ধীরে ধীরে প্রকাশ পায়। কেন 3 জনকে হত্যা করা হলো, কে তাদের হত্যা করল, কিভাবে সত্য প্রকাশিত হলো, এই গল্প আপনাকে ভিতর থেকে নাড়া দেবে। এই ঘটনা ঘটেছিল 2012 সালের 17 মে তামিলনাড়ুর চেন্নাইয়ে। একটি তামিল টিভি চ্যানেলের স্টুডিওতে একটি জনপ্রিয় রিয়ালিটি শোয়ের শুটিং হচ্ছিল। এই শোতে বিভিন্ন শ্রেণীর মানুষকে আমন্ত্রণ জানানো হতো সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য। সেদিনের বিষয় ছিল তরুণ প্রেম এবং এটি পরিবারের ওপর কী প্রভাব ফেলে। বাবা মা কি এই সম্পর্ক মেনে নেন, তারা কি এর বিরুদ্ধে লড়েন নাকি চুপ থাকেন? আলোচনার মূল ফোকাস ছিল কিশোর কিশোরীদের প্রেম, বিশেষ করে 17 বা 18 বছর বয়সী ছেলে মেয়েদের। প্রেমে থাকা তরুণ দম্পতিদের স্টুডিওতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের বাবা মাকেও ডেকে তাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করার চেষ্টা করা হয়েছিল। আলোচনার উদ্দেশ্য ছিল বোঝা কেন বাবা মা এই ধরনের সম্পর্কে না বলেন এবং তারা কী ধরনের সমস্যার আশঙ্কা করেন। 17 মে শোটির শুটিং চলছিল। অতিথিদের মধ্যে ছিল তামিলনাড়ুর বিপুরাম এলাকার 17 বছর বয়সী একটি মেয়ে, পার্বতী। তিনি তার প্রেমিক সাদিকের সাথে শোতে এসেছিলেন। পার্বতীর গল্প ছিল, বিপুরামে থাকার সময় তিনি সাদিকের সাথে প্রেমে পড়েন। তারা একসাথে অনেক সময় কাটাতেন এবং একে অপরের প্রতি গভীরভাবে যত্নশীল ছিলেন। কিন্তু তাদের পরিবার যখন এটি জানতে পারে, তখন পরিস্থিতি বদলে যায়। পার্বতীর বাবা মুরুগেশ তাদের সম্পর্ক সমর্থন করেননি। তিনি তার মেয়েকে বলেছিলেন সে এখনও খুব ছোট এবং পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। তিনি রেগে গিয়ে পার্বতীকে সাদিকের সাথে দেখা না করার জন্য সতর্ক করেন এবং তাকে বকাঝকা করেন। তবুও পার্বতী এবং সাদিককে শোতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের বাবা মাকেও তাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করার জন্য ডাকা হয়েছিল। পার্বতীর মা রাজলক্ষ্মী এবং বাবা মুরুগেশ দুজনেই স্টুডিওতে আসতে রাজি হন। শো শুরু হয়। আলোচনা শুরুতে সাধারণ প্রশ্ন দিয়ে এগোয়। দুজন কিভাবে দেখা হয়েছিল, কখন প্রেমে পড়েছিল, তারা কিভাবে বুঝলো এটি প্রেম, তাদের ভবিষ্যৎ স্বপ্ন কি। উপস্থাপক উল্লেখ করেন, দুজনেই এখনও খুব তরুণ। পার্বতী 17 আর সাদিক বা 18 বছর বয়সী। তাদের কোনো চাকরি নেই, আয় নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। আলোচনা কিছুক্ষণ এই পথে এগোয়। তারপর ফোকাস পড়ে বাবা মায়ের দিকে। তাদের জিজ্ঞাসা করা হয়, আপনারা আপনাদের সন্তানদের সম্পর্কে কী ভাবেন? তারা বলেন, এই বয়স পড়াশোনা এবং লেখাপড়ায় মনোযোগ দেওয়ার জন্য। তারা মনে করেন এই বয়সের বাচ্চারা জীবন বোঝার জন্য যথেষ্ট পরিপক্ক নয়। এই বয়সের প্রেম একটি ফুটবলের মতো, দেখতে সুন্দর কিন্তু দ্রুত ফেটে যায়। সত্য বোঝার আগেই অনেক দেরি হয়ে যায়। কিন্তু সাদিক ও পার্বতীর প্রেম ছিল অটুট। পার্বতীর বাবা তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি ত্যাগ করতে রাজি হননি। শেষে তিনি তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন। পার্বতী এখন তার বাবা মা থেকে আলাদা, তবুও শোতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা এসেছিল। আলোচনার শেষের দিকে দুই পক্ষের মধ্যে তর্ক তীব্র হয়ে ওঠে। উপস্থাপিকা, একজন মহিলা, পরিস্থিতি শান্ত করার জন্য হস্তক্ষেপ করেন। তিনি বলেন, এভাবে চলবে না। এরা তোমার বাবা মা, তারা তোমার ভালো চান। তুমি এখনো ছোট, দয়া করে পড়াশোনায় মনোযোগ দাও এবং ভবিষ্যৎ গড়ে তোলো। তিনি পার্বতীকে বলেন, তোমার বাবার বাড়ি ফিরে যাও, তারা তোমার শত্রু নয়, তারা তোমার ভালো চান। তুমি এবং সাদিক জীবনে স্থিতিশীল হও, তারপর একসাথে থাকার কথা ভেবো। কিন্তু পার্বতী রাজি হননি। উপস্থাপক বারবার তাকে পুনর্বিবেচনার কথা বলেন, কিন্তু পার্বতী দৃঢ়ভাবে বলেন, আমি মরে গেলেও আমার বাবার বাড়ি ফিরব না। উপস্থাপক জিজ্ঞাসা করেন, কেন এত কঠোর কথা বলছো? কেন বাবার বাড়ি ফিরবে না? এই প্রশ্নের চাপে পার্বতী ক্যামেরার সামনে শো রেকর্ড হওয়ার সময় একটি চাঞ্চল্যকর কথা বলে ফেলে। আমি যদি বাবার বাড়ি ফিরি, তিনি আমাকে এবং আমার প্রেমিককে হত্যা করবেন, যেমন 4 বছর আগে তিনি 3 জনকে হত্যা করেছিলেন। একটি ছেলে ও মেয়ে প্রেম করছিল, আর তিনি তাদের দুজনকে এবং মেয়ের বাবাকে হত্যা করেছেন। তিনি আরও বলেন, তার বাবা তাকে নির্যাতন করতে চেষ্টা করেছে। উপস্থাপক প্রথমে বিভ্রান্ত হন এবং জিজ্ঞাসা করেন, তুমি কি বলছো? পার্বতী বলেন, হ্যাঁ, তারা আমাকে সবসময় হুমকি দেয়। তারা বলে, তুমি যদি সাদিকের সাথে দেখা বন্ধ না করো, আমরা তোমাকেও হত্যা করব, যেমন আমরা ওই 3 জনকে হত্যা করেছি। এই কথোপকথন রেকর্ডিংয়ের সময় হচ্ছিল, লাইভ সম্প্রচার নয়, তবে সবকিছু ক্যামেরায় ধরা পড়ছিল। পার্বতী এসব বলছিলেন তার বাবা মা সামনে বসে থাকা অবস্থায়। পার্বতী কথা শেষ করতেই তার মা রাজলক্ষ্মী দ্রুত বাধা দিয়ে বলেন, না না, আমি যাই বলি না কেন, আমি সেখানে ছিলাম না, হত্যাগুলো আমার চোখে দেখিনি। তবে হ্যাঁ,
তিনি আমাকে এমন কথা অনেকবার বলেছেন, তাই আমি পার্বতীকে সতর্ক করতাম। পার্বতীর বাবা মুরুগেশ রেগে বলেন, ও পাগল হয়ে গেছে, ও কোনো কারণ ছাড়াই এসব বানিয়ে বলছে। হত্যা আর নির্যাতনের কথা মিথ্যা। প্রেমের জন্য অন্ধ হয়ে ও তার নিজের বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। এই সব শুনে উপস্থাপক সন্দিহান হয়ে পড়েন, কে সত্যি বলছে, পার্বতী নাকি তার বাবা মা? তিনি পুরো কথোপকথন রেকর্ড করার সিদ্ধান্ত নেন, কিন্তু শোটি স্থগিত রাখেন। এটি কয়েকদিন পর সম্প্রচারের কথা ছিল। তিনি তার টিমকে বলেন, ভিপুরাম গ্রামে যাও, যেখান থেকে পার্বতী এসেছে, খোঁজ নাও 2008 সালে সত্যি 3 জন নিখোঁজ হয়েছিল কিনা। টিমের একজন সদস্য গ্রামে যান। গ্রামটি ছোট ছিল। কিছুক্ষণ খোঁজখবর নেওয়ার পর তিনি জানতে পারেন, হ্যাঁ, 2008 সালের ডিসেম্বরে 3 জন নিখোঁজ হয়েছিল। তাদের নাম ছিল লাবণ্যা, তার প্রেমিক বাসন্ত এবং লাবণ্যার বাবা শঙ্কর। এই তথ্য নিশ্চিত হওয়ার পর টিম সদস্য ফিরে এসে উপস্থাপক ও প্রযোজককে জানান। শোটি 17 মে রেকর্ড হয়েছিল। শুটিংয়ের পর মুরুগেশ সহ সবাই বাড়ি ফিরে যান। গ্রাম থেকে তথ্য নিশ্চিত হওয়ার পর বোঝা যায় পার্বতীর কথা সত্য। তিনি যে 3 জনের হত্যার কথা বলেছিলেন তারা সত্যিই নিখোঁজ ছিল। শোটি অবশেষে 2012 সালের 28 মে সম্প্রচারিত হয়। সেদিন পুরো কথোপকথন টিভিতে দেখানো হয়। কয়েকদিন পর 1 জুন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। একজন মহিলা ভিপুরমের থানায় গিয়ে তার স্বামী ও মেয়ের নিখোঁজ হবার অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আমি সম্প্রতি সেই সপ্তারিক শো দেখেছি। আমি পার্বতীকে চিনি, তার বাবা মাকেও চিনি। শোতে পার্বতী বলেছে 4 বছর আগে 3 জনকে হত্যা করা হয়েছে। আশ্চর্যজনকভাবে আমার স্বামী ও মেয়েও গত 4 বছর ধরে নিখোঁজ এবং আমার মেয়ের একজন প্রেমিকও নিখোঁজ। পুলিশ এটা শুনে হতবাক হয়। শোটির সাথে সম্পর্কিত বুঝতে পেরে তারা পুরো পর্বটি দেখে। তারা চেন্নাইয়ের উপস্থাপকের সাথে যোগাযোগ করে আরও তথ্য সংগ্রহ করে। তারা শোয়ের সমস্ত ফুটেজ কাঁচা এবং সম্প্রচারিত তদন্তের জন্য নিয়ে নেয়। পুলিশের মনে হয় কিছু একটা নিশ্চিতভাবে ভুল আছে এবং পার্বতী হয়তো সত্যি বলছে। একটি পুলিশ দল ভিপুরামে পাঠানো হয়। মুরুগেশের বাড়িতে পৌঁছে তারা দেখেন সেখানে কেউ নেই। মুরুগেশ ও তার স্ত্রী দুজনেই পলাতক। এটি পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। শোতে পার্বতী বলেছিলেন, আমার মা সবসময় বলেন আমার বাবা আমাকে হত্যা করবেন, যেমন তিনি 4 বছর আগে 3 জনকে হত্যা করে আমাদের বাড়ির পিছনের কুয়ার কাছে মাটিতে পুঁতে রেখেছেন। পুলিশ পার্বতীকে খুঁজে পায় কারণ তিনি পালাননি। তারা তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়ির একটি ছোট উঠোনে একটি কুয়া ছিল। পুলিশ পুরো উঠোন খুঁড়তে শুরু করে। খোঁড়ার সময় তারা 3টি কঙ্কাল পায়। এখন তারা বিশ্বাস করে পার্বতী সত্যি বলছিল। কিন্তু মুরুগেশ ও তার স্ত্রী তখনও পলাতক। পুলিশ তাদের পুরো দল পাঠায়। একটি সূত্র থেকে তারা জানতে পারে মুরুগেশ দূরসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে আছে। তারা ঘন ঘন জায়গা বদল করছিল, কিন্তু পুলিশ তাদের শেষ যোগাযোগ করা আত্মীয়ের ফোন নাম্বার পায়। পুলিশ একটি চতুর পরিকল্পনা করে। তারা পুলিশ হিসেবে ফোন না করে একজন সাংবাদিকের ভান করে বলেন, আমরা সেই চ্যানেল থেকে বলছি যে শোয়ের কারণে এই মামলা প্রকাশিত হয়েছে। আমরা মুরুগেশ ও তার স্ত্রীকে তাদের কথা বলার সুযোগ দিতে চাই, যাতে তারা প্রমাণ করতে পারেন তারা নির্দোষ। এটি আদালতে তাদের সাহায্য করবে। বার্তাটি মুরুগেশের কাছে পৌঁছায়। তিনি এটিকে স্মার্ট আইডিয়া মনে করে একটি স্থান জানান, কিন্তু সেখানে সাংবাদিকের ছদ্মবেশে পুলিশ পৌঁছে তাকে গ্রেপ্তার করে। মুরুগেশকে জিজ্ঞাসাবাদের সময় তিনি একটি অন্ধকার গল্প প্রকাশ করেন। যদি আপনি এখান পর্যন্ত পড়ে থাকেন, দয়া করে আমাদের গল্পটিকে 1000 লাইক দেওয়ার জন্য সমর্থন করুন এবং একটি হার্ট ইমোজি কমেন্ট করুন। ধন্যবাদ। মুরুগেশ আসবাবপত্রের ব্যবসা করতেন। মূলত সোফা তৈরি করতেন। তার ব্যবসা মোটামুটি ভালোই চলছিল। তার দোকানে শিবেন নামে একটি তরুণ কাজ করত। মুরুগেশের পুরনো বন্ধু ছিল শঙ্কর। শঙ্করের মেয়ে লাবণ্যা শিবেনের প্রেমে পড়ে। মুরুগেশ ও শঙ্কর বহু বছরের বন্ধু ছিলেন। মুরুগেশের ভালো ইমেজ ছিল। তার দোকান, ব্যাংক লকার এবং সৎ মানুষের খ্যাতি ছিল। শঙ্কর তাকে বিশ্বাস করতেন। শঙ্কর তার মেয়ের বিয়ের জন্য কিছু সোনা জমিয়ে রাখেন। বাড়িতে চুরির ভয়ে তিনি সোনা মুরুগেশের কাছে দিয়ে বলেন, এটি সাবধানে রাখো, প্রয়োজন হলে ফেরত নেব। মুরুগেশ রাজি হন। এদিকে লাবণ্য ও শিবেনের প্রেম প্রকাশ্যে হয়। শিবেন ভিন্ন সম্প্রদায়ের ছিল, তাই তার পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। লাবণ্যার পরিবারে শুধু তার বাবা শঙ্কর তাদের সমর্থন করেছিলেন। দম্পতি গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং বাড়ি থেকে পালায়। শঙ্কর তাদের মুরুগেশের বাড়িতে কয়েকদিন থাকতে পাঠান, আশা করে শীঘ্রই উভয় পরিবার তাদের প্রেম মেনে নেবে। মুরুগেশের বাড়িতে কয়েক মাস থাকার সময় তিনি তাদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেন। নিজের মেয়ে পার্বতীকে যেমন কষ্ট দিয়েছিলেন, লাবণ্যাকেও তিনি ছাড়েননি। একদিন শঙ্কর তার মেয়েকে দেখতে এসে তিনি সত্য জানতে পারেন। তিনি রেগে যান এবং মুরুগেশের উপর বিশ্বাস হারান। তিনি সোনা ফেরত চান এবং মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলেন। মুরুগেশ তাকে বার্তালাপের কথা বলে প্রথমে পানীয় পান করতে বলেন। তিনি শঙ্করকে বিষ মেশানো পানীয় দেন। শঙ্কর দুর্বল হয়ে পড়েন। মুরুগেশ তার গলায় দড়ি বেঁধে হত্যা করেন। শঙ্করের পরিচিত মূর্তি নামে একজন কর্মীর সাহায্যে তিনি বাড়ির সামনে গর্ত করে শঙ্করের মৃতদেহ পুঁতেন। এরপর মুরুগেশ লাবণ্যার সাথে একই কাজ করেন।
তাকে বিষ মেশানো পানীয় পান করতে বাধ্য করে এবং দড়ি দিয়ে গলা টিপে হত্যা করেন। কিন্তু শিবেন, লাবণ্যার স্বামী, কি হলো? আপনি বিশ্বাস করবেন না, লাবণ্যাকে হত্যার সময় গর্ত খুঁড়ছিল শিবেন নিজে। কেন সে এমন করল তা এখনও রহস্য। শিবেন মুরুগেশের সাথে প্রতিদিন মদ্যপান করতে শুরু করে এবং ধীরে ধীরে তার নির্দেশ মেনে চলতে থাকে। কিন্তু পার্বতী 3টি হত্যার কথা বলেছিল। পুলিশ যখন জেসিবি দিয়ে উঠোন খোঁড়ে তখন 3টি মাথার খুলি পাওয়া যায়। তৃতীয় ব্যক্তি ছিল শিবেন। লাবণ্যার মৃত্যুর কয়েকদিন পর 25 বছর বয়সী শিবেনকেও একইভাবে হত্যা করে একই জায়গায় পুঁতা হয়। মুরুগেশের সাহায্য করেছিল মূর্তি এবং তার ভাই মুতিয়ারসন। ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক রিপোর্টে নিশ্চিত হয় যে মরদেহগুলো শঙ্কর, লাবণ্যা ও শিবেনের। মুরুগেশের স্বীকারোক্তির ভিত্তিতে সংশ্লিষ্ট সবাইকে মামলায় নাম দেওয়া হয়। এমনকি চুপ থাকা রাজলক্ষ্মীকেও এফআইআরে যুক্ত করা হয় এবং চার্জশিট দাখিল করা হয়। এই হত্যাগুলো 2008 সালের আগস্ট ও সেপ্টেম্বরে ঘটেছিল, কিন্তু 2012 সালে প্রকাশিত হয়। মুরুগেশ 4 বছর ধরে মুক্ত জীবনযাপন করেছিল। ভেবেছিল কেউ কখনো জানতে পারবে না, কিন্তু তার নিজের মেয়ে তাকে বিচারের মুখোমুখি করে। 2020 সালে অপরাধের 12 বছর পর চূড়ান্ত রায় আসে। মুরুগেশ প্রতিটি হত্যার জন্য 3টি যাবজ্জীবন কারাদণ্ড পান। আপনার মতামত কমেন্টে শেয়ার করুন।